জনগণের সাথে আমরা লিফলেট দিয়ে আমাদের আবেগ উচ্ছ্বাসগুলি বর্ণনা করেছি। আমাদের আইনজীবীবৃন্দরা বক্তব্য দিয়েছে। আপনাদেরকে ধন্যবাদ আর অভিনন্দন জানাচ্ছি। আপনারা সহি সালামতে পুনরায় আবার ঢাকায় রওনা হতে পারবেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। শুরুতে আমি আমাদের সাইদ আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, সন্ত্রাসী ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠনের যে 26 তারিখে যে ঘটনা, একটু প্রেক্ষাপট আপনাকে আমি বলতেছি। সকাল 11টায় যখন নিয়ে আসা হলো আমাদের এমএম ষষ্ঠ আদালতে, তখন কংগ্রেস কোর্ট দায়িত্ব ছিল। কংগ্রেস কোর্টের দায়িত্ব হচ্ছে, সবাই আপনারা জানেন, সকালবেলা উনি একজন আসামি যখন নিয়ে আসেন তখন ছিল বলে কি করলেন, তখন ইসকনের সন্ত্রাসী আইনজীবীরা তখন ওইখানে আদালতকে ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জামিনের আবেদন শুনানির জন্য বাধ্য করলেন। আদালত তখন বললেন, আমার এই সকালবেলার আদালত হচ্ছে কংগ্রেস কোর্ট। তখন ওনারা বাই ফোর্সে জামিনের আবেদন শুনানির জন্য বারবার বিরক্ত করা সত্ত্বেও আদালত ওনাদের অনুরোধ করলেন। তখন ওনারা এখানে ক্রান্ত না হয়ে জজ সাহেবের উপর জোরপূর্বক জামিন শুনানির জন্য বাধ্য করলেন। প্রায় 200-300 লয়ার এখানে জোরপূর্বক অন্য কোনো লয়ারকে উপস্থিত না দিয়ে ওনারা বাই ফোর্সে জামিন শুনানি করতে আদালতকে বাধ্য করলেন। আদালত তখন জামিন শুনানি করেন। জামিন আবেদন না মঞ্জুর হওয়ার সাথে সাথে ওরা উল্লাস প্রকাশ করে জামিন না দেওয়াতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে আদালতের ভিতরে। তখন আদালত এসএস থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর 2 ঘন্টা চন্দনকে চতুর্দিকে ঘিরে ধরে ওরা পরামর্শ করতে থাকে। 2 ঘন্টা পরামর্শ করার পর নিচে প্রিজন ভ্যানে যখন চিন্ময়কে নিয়ে যাওয়া হয়, প্রিজন ভ্যানে গাড়ি তোকে তোলা হলো। প্রিজন ভ্যানের চতুর্দিকে শত শত লোক ও চিন্ময়ের ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা চতুর্দিকে ঘেরাও করে রাখে। প্রিজন ভ্যানে পুলিশের মাইক নিয়ে 3 ঘন্টা ধরে উনি ঘোষণা দিতে থাকে, ওনাদের 8 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমি যে দাবি দিয়েছি সেই দাবি মতে কাজ চালিয়ে যাও। উনি আমাকে বললেন, রিজার্ভ পোস্ট আসার জন্য আমি বারবার টেলিফোন রিজার্ভ পোস্ট আসতেছে, একটু অপেক্ষা করুন। শেষ পর্যন্ত আমি এসআই মনিরকে বললাম, চলেন ভাই, আমাদের ভাইকে মারা যাচ্ছে, আমরা দেখতেছি ওকে কিরিচ দিয়ে কোপাচ্ছে, আপনারা চলেন। কিন্তু ওরা সাহস করলেন না। ওদের হাতে মারাত্মক অস্ত্র থাকার কারণে ওরা সাহস ঢুকতে পারলেন না। শেষ পর্যন্ত আমাদের সাইদুল ইসলাম ভাইয়ের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় ওই মেট্রো ভার্টিক্যালের সামনে নিথর দেহ পড়ে আছে। শেষ পর্যন্ত আমরা আইনজীবী ভাইরা সবাই গিয়ে আমরা যখন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলাম, ও ডাক্তার মৃত ঘোষণা করলেন। আমরা চট্টগ্রামের আইনজীবীরা, চট্টগ্রামের মানুষরা, সারা বাংলাদেশের মানুষ, ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা সেই ছিল একটা নারকীয় তাণ্ডব চালানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা চট্টগ্রাম আইনজীবী, চট্টগ্রামের সাধারণ জনগণ কিন্তু ওদের এই ফাঁদে ফানা দিয়ে সারা চট্টগ্রামে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অবস্থান আমরা বিরাজ করছিলাম। ওরা এখানে কেন হয়নি আপনারা জানেন, আমরা পত্রিকায় শুনছেন, এই ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা চাইছিল ভারতীয় এজেন্ডা একটা বাস্তবায়ন করার জন্য। 5ই আগস্টের একটা বিপ্লব নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বিপ্লবকে নতুন বাংলাদেশকে ওরা সেইগুলো একটার পর একটা ঘটনা সৃষ্টি করে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনা নিয়ে সারা বাংলাদেশকে একটা নারকীয় তাণ্ডব চালানোর জন্য চট্টগ্রাম থেকে ওরা এই ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা একটা ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করছিল। আমরা চট্টগ্রামের জনগণ তথা সারা বাংলাদেশের জনগণ ওদের ফাঁদা পা না দিয়ে আমরা শান্তপূর্ণ পরিবেশে আমরা চট্টগ্রামের অবস্থা করেছি। এমনকি চট্টগ্রামের সনাতন হিন্দু আইনজীবীরা আমাদের সাথে একসাথে চা খাচ্ছে, একসাথে বসতেছে, একসাথে আদালতে আমরা এখনো মামলা করতেছি। কিন্তু আপনারা পত্রিকায় দেখছেন, এনডিএর একটা নিউজ হয়ে আসছে, গত 11 তারিখ ঢাকা থেকে একজন আইনজীবী আসছিলেন ওই ইসকনের যে চন্দন দাস চিন্ময়ের মামলা শুনানি করার জন্য একটা পুটাবের দরখাস্ত উনি দিলেন। তখন বিজ্ঞাত মহানগর দায়রা আদালত বললেন, আমরা তখন আইনজীবীরা উপস্থিত ছিলাম, তখন উনি যে পিটিশন নিয়েছেন কোনো কারণনামা ছাড়া, কোনো কারণনামা দিলেন না। উনি সুপ্রিম কোর্টের আইনজীবী পরিষদ দিয়ে 3টা পিটিশন দিলেন। ওই পিটিশনগুলি বিজ্ঞাত নট মেনটেনেবল করে রিজেক্ট করে দিলেন। কিন্তু উনি একটা প্রেস মিটিং করলে আপনারা জানেন, মিথ্যা তথ্য উপস্থাপন করে ওনাকে নাকি চট্টগ্রাম আদালতের আইনজীবীরা হামলা করছেন, ওনাকে নির্যাতন করছেন। আপনারা সবগুলো জানেন। এই ধরনের মিথ্যাচারের জন্য আমরা চট্টগ্রাম আইনজীবীরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গতকালকে আপনারা জানেন একইভাবে আবারও গতকালকে সেম পিটিশন নিয়ে আদালতে উপস্থাপন করলেন। সকাল 11টার সময় ওই আবেদন শুনানি হলো, তখনও ওই আদালত এই পিটিশন যেন কোনো কারণনামা না থাকায় ওনাকে বিকাল 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু উনি কোনো কারণনামা না দেওয়া
ছোট্ট বিজ্ঞানজনক ওই প্রেসিডেন্টও নথিতে রেখে দেন। কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশে এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী আমরা নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। আপনারাও ঢাকায় আমাদের আলিম ভাইয়ের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে একটা উৎসাহ দাবি করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর আমরা নিষিদ্ধ দাবি করছি। আপনাদের যারা কষ্ট করে ঢাকা থেকে আসছেন সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আসলে এখন চলে যাব, মনে রাখতে হবে। আমরা তো বুঝতে আছেন আমার প্রোগ্রাম সাফল্য করার জন্য সবকিছু করেছি। এই প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম আজকে রোড মারছে। এখন আমাদের সামনে এক মিনিট বক্তব্য রাখবে দরকার ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যার নেতৃত্বে আমরা আল্লাহ শুক্রিয়া এবং সমন্বয় সাংবাদিক ভাইয়েরা আমরা এখানে আসছি যে আপনারা জানেন যে 1947 সালে যখন ভাগ হয়, পাকিস্তান সৃষ্টি হয়, তখন জওহরলাল নেহরুর নেতৃত্বে একটা মিটিং হয় বোম্বে, সেপ্টেম্বর মাসে। তখন তারা প্রশ্ন করছিল যে এই পাকিস্তান যে ভাগ হয়ে গেল, যে এটা এখন আমাদের করণীয়। তখন জওহরলাল নেহরু বলছিল এই রেকর্ড যে উই অ্যাকসেপ্ট দ্য পার্টিশন ফর দ্য টাইম, সময়ের জন্য। অতএব ভারত চায় না, চায় না এই যে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, সাম্প্রদায়িক বাংলাদেশ, ইসলাম ধর্মের যে আমরা মানুষজন আছি যারা শান্তি ধর্মীকে বিশ্বাস করি, এই এলাকাটাকে অশান্তি করা যায়। এখানে একটা শ্রেণীর জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে যারা এই যে নামে আরেকটা শ্রেণী হচ্ছে ইন্ডিয়ান এমন কিছু ওই পাগল নেতা। এখন বিষয়টা হলো যে আমরা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করবো, সাহসিকতার সাথে মোকাবেলা করবো। এই দেশের 98% তাদের চোখ রাঙ্গানি আমি আবারও আমাদের পক্ষ থেকে সাইফুল ইসলাম আরিফের সবাইকে ধন্যবাদ। এখন বেশি বক্তব্য রাখার সম্মানিত উগ্র ও দেশদ্রোহী ইসকন নিষিদ্ধ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের বিচারের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম আইনজীবীদের এই রোড মার্চে শেষে এই আইনজীবী বহর সর্বশেষ গন্তব্যস্থল হচ্ছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত। সেখানে ওনারা পৌঁছবেন, সেই কারণে অনেকেই বক্তব্য দেওয়ার জন্য উপযুক্ত থাকলেও আমরা দিতে পারতেছি না, সেই জন্য অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। তো এই সংক্ষিপ্ত এই সময়তে এখন আমি অনুরোধ করব চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি আমাদের সাংবাদিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর জাহিদুল করিম ফসি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লং মার্চে আগত সাংবাদিক এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ভয়েস অফ লয়ারের বিভিন্ন আইনজীবীরা, আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আসলে আপনারা আমাদেরকে আগে অনুরোধ করেননি, হঠাৎ আধা ঘন্টা আগে আমাকে অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব ফোন করেছেন, আমি চলে এসেছি। তাহলে আগে জানলে আরও এখানে বিশাল সমাবেশ তো করতে পারতেন এবং আমাদের বিশাল সাংবাদিক সমাজ আসতে পারত। যাই হোক, আজকে দীর্ঘ 16 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে যখন দেশ নতুন বাংলাদেশ, নতুন দেশ স্বাধীনতা আমরা পেয়েছি, ঠিক স্বাধীনতার এই দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার পর আজকে আবার দেখবেন আপনারা নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। হঠাৎ করে ইসকনের আবির্ভাব এবং এই চিন্ময়ের কোথা থেকে চিন্ময় আসলো আমরা জানি না। আগে ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ চিন্তা ঐক্য পরিষদ, অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে। এই হঠাৎ তারা এখন নেই। এখন এই 5ই আগস্টের পর ইসকনের আবির্ভাব, চিন্ময়ের আবির্ভাব, এটা কিন্তু আপনাদেরকে গভীর দিকে যেতে হবে চিন্তার, যে এটা কিন্তু এখান থেকে আসে না, এটা কিন্তু ভারতের ষড়যন্ত্র।
ভারতের মাধ্যমে কিন্তু রয়ের মাধ্যমে এই চিন্ময়ের আবির্ভাব এবং এটাকে আমাদের দেশকে অস্থিতিশীল করা। এই জামাল খান এরিয়াতে আপনারা দেখবেন যারা যে চট্টগ্রামে আছেন হঠাৎ করে দেখবেন যে তারা যেখানে সনাতনী মিছিল এবং মিছিল মাধ্যমে তারা এখানে একটা বিশাল ষড়যন্ত্র সবসময় করে থাকে। যাই হোক, এই চিন্ময়ের আবির্ভাবের মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে হবে দেশকে তারা গভীর একটা ষড়যন্ত্রের দিকে অস্থিতিশীল করতে যায়। এবং ভারত থেকে আপনারা জানেন আজকে পত্রিকায় দেখবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে এটার সাথে আমাদের কোন সম্পর্ক, শেখ হাসিনার যে বক্তব্য ভারতে বসে দেন সেটার সাথেও কিন্তু তাদের কোনো যোগসূত্র নাই। আসলে যোগসূত্র আছে, কিন্তু তারা আন্তর্জাতিকভাবে হেওয়া হবে সেজন্য এগুলো শিখতেন। আপনাদেরকে আজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে এই যে একটা অ্যাডভোকেটকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার যে আইনজীবী হঠাৎ করে আরেকজন ঢাকা থেকে এসে আইনজীবী ওকালত্ব মশালাই যে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক দাদা জাহিদুল করিম কোচি। তিনি আমার দেশের গৌরচিপ, আমার দেশে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। আমরা জানি আজকে যারা এসেছেন এই নতুন বাংলাদেশের যে বিনির্মাণের শপথ নিয়ে এসেছিলেন, আমাদের এই আইন অঙ্গনের এই সুপ্রিম কোর্টের আইনজীবী, চট্টগ্রাম জেলা জজের আইনজীবী, আমার সাথে তার এলএলবি এলএলএম এবং অ্যাডভোকেসি একসাথেই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ। আমি একটু ব্যক্তিগতভাবে স্যারের অনুমতি নিয়ে বলবো, 5 ওয়াক্ত খুব নামাজ পড়তো, নামাজ পড়ে তাসবিহ পড়তো, এরকম একটা ছেলে। আমি সাক্ষ্য দিচ্ছি এবং চট্টগ্রাম পাড়ার সবাই দিতে, তার পিছনে সবাই নামাজ পড়ছে। সে তার এরকম ইমানদার আমানতদার চট্টগ্রাম পাড়ার কেউ বলতে পারবে না 10 পয়সা কখনো ডিভিডি করেছে। সম্মানিত চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন প্রেস ক্লাবের মহাসচিব জাহিদুল করিম ও আমাদের একজন আইনজীবী শামসুল আলম ও তৈমুর আলম খন্দকার সহ আরও ব্যারিস্টার মোহাম্মদ তাজ এবং আপনারা যারা ঢাকা থেকে আসছেন এবং বিশেষ করে সাংবাদিকবৃন্দ এবং এখানে আরও কিছু লোক উপস্থিত আছেন। ঢাকা থেকে শুরু করে আজকে আমাদেরকে রাস্তায় আমাদের এই পথসভায় সহযোগিতা করেছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা যেটা আজকে রুট মার্চ আমাদের করতে বাধ্য করেছে ভারতীয় রর এজেন্ট শ্রী ইসকন দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই ফ্যাসিস্ট পতনের পর বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা বিভিন্ন উস্কানিমূলক প্রোগ্রাম করেছে, কর্মসূচি দিয়েছে, শাহবাগ থেকে শুরু করে রংপুর পর্যন্ত কর্মসূচি দিয়ে আমাদের কলিকাতার কিছু মিডিয়া ব্যবহার করে আমাদের চিত্রিত করেছে যে আমরা হিন্দুদের বিরুদ্ধে, আমাদের হিন্দু সমাজের বিরুদ্ধে আমরা কাজ করছি। অথচ আপনারা জানেন বিগত পূজার সময়ে এদেশের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে ইসলামিক ব্যক্তিরা পর্যন্ত, মাদ্রাসা ছেলেরা পর্যন্ত পূজা মণ্ডপ পাহারা দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তা অতীতে কোথাও কোনো সময় দেখা যায় না। এমনকি স্বৈরাচারী সরকারের সময়ে এই নজির নেই। আপনাদেরকে আমরা আজকে রোড মার্চের শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে এতদিন এই সময়ে এই অতগুলি প্রোগ্রাম করে আমরা বাস্তবে পারবো কিনা, এবং শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনে এসে বক্তব্য রাখতে পেরেছি। শেষবারের মতো একটি ধন্যবাদ দিব আমাদের প্রেস ক্লাবের সচিব সাহেবকে যে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। আজকের বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে, দীর্ঘ বছরের শত বৎসরের ঐতিহ্য রয়েছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করেছি। আমাদের অনেক সংগঠন রয়েছে, অনেক, কিন্তু কোনো সংগঠনেই
এই সমস্ত সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেয় না, বক্তব্য নিয়ে চর্চা করে না, বরং আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং আমাদের বহু ঘটনা রয়েছে। এমনকি ইসকনের বিরুদ্ধে এক গাজীপুরে এক ইমাম সাহেব বক্তব্য দিয়েছিল বলে তার চাকরি চলে গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। আজকে আপনারা জানেন, বলতেই হয়, এই চিটাগাঙ্গে ওসি প্রদীপ 206 জন লোককে হত্যা করেছে। সেই হত্যার পিছনে কি ইসকন জড়িত নয়? অবশ্যই জড়িত রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমি বলবো গত ফ্যাসিস্ট সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। আজকে প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, তারা বিভিন্ন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে আজকে এখানে শেষ নয়, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে ইসকন। এই দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি, কোনো গোষ্ঠী যদি থাকে, সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আজকে লড়ছি, আগামীতেও লড়বো। দ্বিতীয় কথা হলো, আমাদের আইনজীবী, আমাদের বারের সদস্য, আমাদের পরিবারের সদস্য সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তারপরও কি আমরা কি তার কথা বলতে পারবো না? এভাবে মানুষকে তাদের নৃশংস কর্মকাণ্ড দ্বারা তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত থেকে নিয়ে একজন তরুণ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে, যেভাবে নৃশংসভাবে খুন করেছে, তারপরে কি আমরা বলবো না এরা সন্ত্রাসী? আজকে আমরা দাবি করছি, এই আমাদের সাইফুল ইসলাম আলিফের স্মরণে চিটাগাং বারের আইনজীবীরা যে ভূমিকা রেখেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তার স্মরণে আমাদের বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল সমবেদনা জানানোর জন্য পরিবারের সাথে সাক্ষাৎ করেছে, অনুদান দিয়েছে। আমাদের ধর্মমন্ত্রী আবহাওয়া খালিদ হোসেন নগদ অর্থ দিয়েছে এবং 1 লক্ষ টাকা ফান্ড, 1 কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এবং বারের আরও অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিম বারের নেতৃবৃন্দ এখানে গিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চিটাগাং বারের নেতৃবৃন্দ বা চিটাগাং বার আর্থিক সহযোগীদের তার ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে একটি বলতে চাই যে এই রুট মার্চ করার উদ্দেশ্য হলো যে আমাদের আইনজীবী, এদেশের আইনজীবীরা হয়েছে এদেশের বলা চলে গার্জিয়ান, এদেশের বুদ্ধিজীবী নায়ক। সে আইনজীবীদের গায়ে হাত দিয়েছে এবং এই আইনজীবীরা সবসময় দুর্দিনে দুঃসময়ে জাতির পক্ষে দাঁড়িয়েছে। আজকে আমি বলবো সাইফুল ইসলাম আলিফ জাতির কান্ডারি হিসেবে সে তার রক্ত দিয়ে প্রমাণ করেছে একজন বীর। সে তিতুমিরের মতো বীর। 1831 সালে যে তিতুমির এখানে জীবন দিয়ে প্রমাণ করেছে, আজকেও তিতুমিরকে আমরা স্মরণ করছি। আজকেও সাইফুল ইসলাম আলিফকে আমি বলবো যুগ যুগ ধরে তিতুমিরের মতো সে বেঁচে থাকবে আমাদের মধ্যে। সে আমাদের মধ্যে আদর্শমান হয়ে বেঁচে থাকবে। আমরা আপনাদেরকে এই ধৈর্য ধরে এখানে আসার জন্য এবং আপনারা আগামী দিন এই অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে আপনারা আগামী দিন আমাদের সাথে থাকবেন এই আশা করি।